আমরা হচ্ছে যে এইচটিএমএল এর ফর্ম যে দেখছিলাম, এইচটিএমএল এর ফর্ম অ্যাট্রিবিউটে এখানে আমাদের যে কাজটা হচ্ছে এই অ্যাকশন, এখানে কি হচ্ছে, এক্সাম্পল বিলো দ্য ফর্ম ডেটা সেট টু দ্য ফাইল কল্ড অ্যাকশন পেজ ডট পিএইচপি, বা যে কোনো একটা পেজ নাম দিয়ে সেটা একটা পিএইচপি ফাইল করে সেইটা পিএইচপি মিনস হচ্ছে এটা সার্ভারে, একটা সার্ভারে তো স্টোর করতে হবে। কারণ এই ফর্মটাতে বিভিন্ন লোকেশন থেকে ডেটা এন্ট্রি করা হলে, মানে বিভিন্ন ব্রাউজার থেকে ডেটা এন্ট্রি করা হলে ওইটা যেন একটা সিঙ্গেল লোকেশনে যে স্টোর হয়, সেই জন্য ওই সিঙ্গেল লোকেশনটাই হচ্ছে সার্ভার। দ্যাটস ওয়াই ইট ইজ ইট কন্টেইন সার্ভার সাইড স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা লিখতে হবে। তো এইটা করার জন্য এখন আমরা কি করতে পারি, আমাদেরকে এখানে মনে হয় লিংক আছে, দাঁড়াও দেখতেছি, অথবা সরাসরি তোমরা এই পিএইচপি তে চলে আসতে পারি আমরা। পিএইচপি উপরে এই যে এইচটিএমএল সিএসএস আছে, সাথে পাশেই পিএইচপি আছে। পিএইচপির মধ্যে থেকে দেখো যে পিএইচপি ফর্ম, পিএইচপি ফর্ম হ্যান্ডলিং বা পিএইচপি ফর্ম ভেরিফিকেশন, এইখান থেকে আমরা ওই যে অ্যাকশন পেজে আমরা একটা যে ফর্ম তৈরি করলাম, তো সেই ফর্মটা তো আমাদের সার্ভার সাইডে তো আর এইচটিএমএল আকারে সেভ করা যাচ্ছে না, এইচটিএমএল তো ক্লায়েন্ট সাইডে সেভ করবে। তো এই কাজটা এখান থেকে আমি তো অথবা ইন্টারনেটে যে কত রকম টিউটোরিয়াল আছে দেখে পেজটাকে হচ্ছে সেভ যেন হয় সেইটা দেখা টার্গেট ছিল। তো সেইটাই তো করনি, পেজ শুধু পেজ করেছো। সিরাত কি সেভ করতে পেরেছো যে যে ডেটাটাকে স্টোর করা হচ্ছে, সেই ডেটাটাকে সেভ করা যায় এরকম কিছু করতে পারছো? স্যার সেভ তো হচ্ছে না স্যার, ওই ইয়েতে পিএইচপি দিয়ে করলাম, ওই যে তারপর স্যার জ্যাম নামাইছি, তারপরেও দেখি যে স্যার হয় না স্যার। একটু দেখাবো স্যার? দেখাও। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, স্যার সাবমিট দিলে স্যার আমার সার্ভার পর্যন্ত যায়, কিন্তু স্যার পরে এখানে এটাই প্রিন্ট হয়, মানে আমি যেটা চাচ্ছি স্যার সেটা তো আসতেছে না, শুধু নেম আইডি আসবে। এবং কি জ্যাম জ্যাম সার্ভারে ইউজ করছো? জি স্যার। জ্যাম সার্ভারে কনফিগার করা হয়েছে ঠিক মতো? জি স্যার। আচ্ছা, জ্যাম সার্ভার তো শুধু স্টার্ট করার আগে এটাকে একটু বেসিক কিছু কনফিগার করা লাগে, জি সেই স্যার, ওগুলা করেছি স্যার, ওই যে বলছো না? জি স্যার পোর্ট আচ্ছা, নাম্বার গুলো চেঞ্জ করা। এটা রান করার পরে এইবার ওই অ্যাকশন পিএইচপি ফাইলটা কোথায় তৈরি করেছে? অ্যাকশন অ্যাকশন পিএইচপি নামে যে একটা ফাইল তৈরি করতে হবে, সেই ফাইলটা তৈরি করেছো? জি স্যার। স্যার এই যে এখানে মানে এই সার্ভার নাম দিছি আর সার্ভার কি। নাম দিয়ে করেছো? জি স্যার। আচ্ছা, উপরে সার্চ সার্চ বক্সটাকে অ্যানিমেটেড করা হয়েছে না? আচ্ছা। জি স্যার। তো দিলে স্যার আমার ইউটিউব পর্যন্ত যায় ঠিকই, কিন্তু স্যার উম, পরে হচ্ছে সার্ভারটা দেখতে চাইলে স্যার আমাকে তখন ওই কোডটাই দেখায় খালি, তো পিএইচপি পিএইচপি ফাইল, কোডটাই দেখায়। পিএইচপি ফাইল, সার্ভার পিএইচপি ফাইল তো ওইখান থেকে ওইভাবে ওপেন করলে তো দেখাবে না। স্যার এমনিও যদি দিই স্যার, মানে নর্মাল করে এই যে এটি পিএইচপি ফাইলের, তাও একই আসে। সেই কোডটাই শো করে খালি। আচ্ছা, এইটা এই ইস্যুগুলি করেছিলাম তো অনেকদিন আগে, এটাকে আবার দেখে আমি মনে হচ্ছিলাম তোমরা আহ ই থেকে দেখে করতে পারবে, নেট থেকে আম, হচ্ছে স্যার হেল্প ওরা থেকে অনেক করতে কিছু পারবে তা স্যার এখন। স্কিপ করে যায় স্যার, বোঝা যায় না ঠিক মতো। হুম। স্কিপ করে যায় স্যার ভিডিওতে বা লিঙ্ক গুলাতে, মানে পুরোপুরি ডিটেলসে দেখায় না।
হ্যাঁ, তো সেরকম একটা লিঙ্ক থেকে দেখে প্রবলেমটাকে সলভ করতে হবে। সাবমিট বাটনটা আরো নিচে থাকবে, আমরা সব ইনফরমেশন গুলি নিয়েই পরে সাবমিট বাটন দিব। বা কনফার্ম রেজিস্ট্রেশন করলা, ওই সব ইনফরমেশন গুলি কানেক্টেড হয়ে থাকবে। তো জি স্যার। হচ্ছে একটা টিউটোরিয়াল দেখে এখনই করো, এটাকে করো, সলভ জি স্যার। করো। জি স্যার, রাইট। মানে শুধু এই পর্যন্ত করে আটকে থাকলে তো হবে না, একটা প্রবলেম সলভিং, নিজে ধরো রিসোর্স সবই আছে, শুধু আমাকে রিসোর্সটা ফাইন্ড আউট করে প্রবলেমকে সলভ করতে হবে। তো এই প্রবলেম সলভিং ক্যাপাসিটি যদি নিজে ট্রাই করে সলভ করা যায়, তাহলে কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক গ্রো করে। তো এটা ট্রাই করো, যেহেতু এখন ক্লাস টাইমে আছো, ফেরদৌস, তুমিও ট্রাই করো, নেট থেকে সার্চ দাও, যে প্রয়োজনে ভিডিও সার্চ দাও, ইউটিউবে সার্চ দাও, যে আমরা এরকম ফরম্যাট ডেটা সেভ করব কিভাবে, HTML ফরম্যাট ডেটা PHP তে বা হোক বা যে কোনো জায়গায় হোক আমরা কিভাবে সেভ করব। আমরা চাইলে বললাম, সে বলেছিলাম তো যে কোনো ডেটাবেজে আমরা ডিরেক্টলি সেভ করতে পারি, আমরা একটা এসকিউএলও করা যাবে স্যার, এসকিউএলও করতে হবে। হুম, সেই এসকিউএল কি করা যাবে না স্যার? হ্যাঁ, মাইস্কেলেও করা যাবে, মাইস্কেলেও করা যাবে। জি স্যার। সার্চ দাও, সার্চ দিয়ে এটাকে এখনই সলভ করা যায় কতটুকু দেখি। নাফিস জয়েন করেছে আমাদের সাথে, নাফিসের কি অবস্থা, কই ছিলে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কোথায় ছিলে এতদিন, দেখলাম না। স্যার। বৃহস্পতিবার আমি একটা ক্লাসে করতে পারি নাই স্যার, একটু রাজশাহীতে গেছিলাম। বৃহস্পতিবার, ও, আর কি টুয়েসডে তে ছিলে? জি স্যার, আগের দিনে ছিলাম, প্রথম দিন যেদিন নিছিলেন সেদিন ছিলাম স্যার। ও আচ্ছা, ফরিদ ছিল না, ফরিদ নাই। জি স্যার, ফরিদের নেটের অবস্থা নাকি অনেক খারাপ, ঢুকতে পারতেছে না। তাই ও বাড়িতে গেছে, বাড়িতে যে বসে আছে। হ্যাঁ। আচ্ছা, আমি একটা হোম টাস্ক দিছিলাম, ওইটা কি কতদিন তো দেখো নাই। হোম টাস্কটা ছিল যে আমরা HTML এর ফর্ম করেছিলাম, ওই ফর্ম CSS দিয়ে স্টাইল করা, এবং সেইটুকু পর্যন্ত তো ওখানে দেওয়াই আছে, দেখে করা যাচ্ছে, কিন্তু তারপরে হচ্ছে ডেটাটাকে সেভ করা কিভাবে, মানে ডেটা যে কোনো, আমি যে ডেটাগুলি নিচ্ছি ওই ডেটাগুলিকে আমি স্টোর করব কিভাবে, সেইটা দিছিলাম হোম টাস্ক, যে বাসায় বসে বসে এটা প্র্যাকটিস করো। তো করতে পারে নাই, আমাদের সিরাত এবং ফেরদৌস দুজনেই করতে পারে নাই। তো এখন এই জন্য বলছিলাম যে ইউটিউবে সার্চ দাও, যে HTML ফরম্যাট ডেটাকে আমরা কিভাবে সেভ করব, ট্রাই করে দেখো। আগে আমাদের মিডটার্মের আগে একটা ফর্ম তৈরি করা ছিল, নাফিস খেয়াল আছে মনে হয়, ওই ফর্মটাকে নিয়েও কাজ করতে পারো। আবার এখন যারা করছে ওরা ফর্মকে CSS দিয়ে স্টাইল করেছে, বাট ডেটাটাকে সেভ করা হয়নি, ডেটাটাকে সেভ করতে হবে, এই টাস্কটাকে আমাদের এখন সলভ করতে হবে। আমি এইগুলি করেছিলাম অনেকদিন আগে, আর হঠাৎ করে এখন হচ্ছে এইটাকে ঠিক খেয়াল হচ্ছে না যে তোমাদের আমি ডিরেক্টলি করে দেখাবো, বাট আমি ইউটিউব থেকে সার্চ করতেছি। আচ্ছা, ফর্ম ডেটাকে আমরা যদি জাস্ট সেভ করি, যে একটা টেক্সট ফাইলেই আগে সেভ করি, তাহলে আমরা এই যে তোমরা জ্যাম্প ইনস্টল করলা, জ্যাম্পের ভিতরে থেকে PHP করা যায়। তো আমরা একটা, এই যে 5 মিনিটের ভিডিও আছে, এখান থেকে একটু দেখি যে হাউ টু ফর্ম ডেটা সেভ ইন টেক্সট ফাইল ইউজিং PHP। অথবা আমরা হচ্ছে নিচে আরো ভিডিও আছে, আমরা জাভা স্ক্রিপ্টে না দিয়ে স্যার এই লাইনের প্রথম 5টা ভিডিও একটা কাজের না, আমি সব ট্রাই এগুলো করছি। দেখেছো না? জি স্যার।
এটা দেখছো, এটাও দেখছো, কোনোটাই কাজের না। তাহলে কাজের কোনটা সেটাকে আমাদের বের করতে হবে। আচ্ছা, হাউ টু স্টোর এইচটিএমএল ফ্রম ডেটা ইনটু ডেটাবেস, পিএইচপি টিউটোরিয়াল ফর বিগিনার। এটা কি দেখা হয়েছে? একটু ট্রাই করে দেখি, টেনে টেনে দেখি, দাঁড়াও। आज की वीडियो में हम लोग बात करने वाले हैं कि कैसे आप फॉर्म के डेटा को बैकएंड में स्टोर कर सकते हैं। ठीक है, MySQL डेटाबेस के अंदर कैसे हम वैसे ही हम इसका डेटा भी स्टोर करेंगे। ठीक है, वन पे हमारी वीडियो आती है, आप इसको प्ले की ये पे सर्च में गया, XAMPP लिखा, MySQL स्टार्ट किया, Apache सर्वर स्टार्ट किया, और अगर कोई एरर आता है उसको कैसे सही करना है ये भी मैं आपको पहले के लेक्चर्स में पढ़ा चुका हूँ। यहाँ पे अगर हम नोटिस करें तो मैं आपको एक थोड़ा सा ओवरव्यू देता हूँ। देखिए, HTML स्टैटिक वेबसाइट है, यूजर इंटरेक्ट नहीं कर सकता। अगर आप नोटिस करेंगे तो ये .html पेज है। ठीक है, फर्स्ट ऑफ ऑल तो मुझे इसको .php करना पड़ेगा। सो ये तो हम कर लेंगे क्योंकि हम PHP पे डील कर रहे हैं, इसलिए PHP जो है वो डायनामिक है, लेकिन PHP डेटाबेस पे काम नहीं कर सकता। PHP डेटाबेस पे काम नहीं कर सकता। HTML डेटाबेस के ऊपर काम कर सकता है लेकिन डायरेक्टली नहीं कर सकता। वो MySQL के साथ काम तो कर सकता है लेकिन इनडायरेक्टली। PHP क्या करता है, HTML और MySQL के बीच में एक डेटाबेस कनेक्शन बना के देता है हमें। इन दोनों के बीच में कनेक्शन बनाता है, दैट्स व्हाई ये डायनामिक बन जाता है। ठीक है, तो PHP एक सर्वर साइड स्क्रिप्टिंग लैंग्वेज होता है जिसको हम सर के सो आज हम करने क्या वाले हैं और कैसे ये इंसर्ट का प्रोसीजर काम करता है। ये मैंने एक ड्रॉ कर लिया यहाँ पे, जिसमें हमारे पास है फर्स्ट नेम, लास्ट नेम, ईमेल एड्रेस, पासवर्ड, कंफर्म पासवर्ड। ठीक है, तो यहाँ पे आ गया हमारे पास ये पास टेबल है और हमें डेटाबेस के अंदर टेबल ही बनाने हैं। यहाँ पे कुछ नाम हो सकता है, हम उसके रिगार्डिंग नीचे ये एंट्रीज पास हुई है। ठीक है, एक एंट्री मैं अपनी भी कर देता हूँ। अब यहाँ पे हमें डेटा टाइप को समझना पड़ेगा, वो भी थोड़ी देर में हम डिस्कस कर लेते हैं क्या होता है, वो कैसे काम करता है। सबसे पहला जो काम आपको करना है वो ये है, आपको अपना XAMPP सर्वर ऑन कर लेना है और Apache आपको स्टार्ट कर लेना है। ओके, पोर्ट्स और MySQL आपको स्टार्ट कर लेना है। ठीक है, उसके बाद आप जाएंगे अपने ब्राउजर पे, यहाँ टाइप करेंगे लोकल होस्ट कोलन, अगर कोई पोर्ट यूज कर रहे हैं तो आप टाइप करेंगे, वरना लोकल होस्ट /PHP MyAdmin, ये भी हम डिस्कस कर चुके हैं किसको क्या ओपन करना है। तो आपके पास ये वाला इंटरफेस ओपन होके आएगा, ये है हमारे पास PHP MyAdmin का इंटरफेस। আচ্ছা, সেরাতে এই PHP MyAdmin এর লোকাল হোস্টে ঢুকছিলে? জি স্যার, ঢুকেছি। এখানে ঢুকেও দেখছো কনফিগার করছিল এগুলি? জি স্যার, আচ্ছা, এগুলো স্যার হ্যাঁ, এখানে স্কিল স্যার করতে হয়। বেসিক যে ফর্মটা যে দেখলা যে 5টা ফিল্ডের যে বেসিক ফর্মটা, ওইটা নিয়েই কাজ করছে। আমি টেনে টেনে দিচ্ছি, বাট যেটুকু দেখার এইটুকু খেয়াল করো, আমরা দেখে কনফিগার করে করতে পারি কিনা। यहीं भी आपको MySQL का डेटाबेस मिलता है। ठीक है, एक बार मैं रिपीट कर दूं, कल मैंने एक पोल कराया था कि 299 रुपीज का मैं कोर्स लॉन्च करने वाला हूं, ऑनलाइन कोर्स जो फीस पे कर। अब इस अपना प्रोफाइल में नोटिफाइड और जो प्रोजेक्ट्स है हमारे, आपके केस में यहाँ पे न्यू लिख के आएगा, इन्फॉर्मेशन अंडरस्कोर स्कीमा आपको देखने को मिल जाएगा, परफॉर्मेंस अंडरस्कोर स्कीमा आपको मिलेगा, PHP MyAdmin आपको मिलेगा। ठीक है, इसके अलावा कुछ नहीं होगा। हो सकता है शायद कोई टेस्ट नाम से आपको मिल जाए, वरना चांसेस बहुत कम है। ठीक है, तो ये आपके केस में खाली होगा, डोंट वरी, इससे डरने की जरूरत नहीं है कि मेरा कुछ और है आपका कुछ और है। यहाँ पे अगर आप नोटिस करेंगे तो एक न्यू का ऑप्शन आपको मिलता है। ठीक है, ऊपर आपके पास लिखा हुआ है डेटाबेसेस। अगर आप डेटाबेसेस पे क्लिक करते हैं, ये वीडियो हो सकता है 2 या 3 पार्ट में चले जाए क्योंकि बहुत ही डीप में समझाऊंगा आपको कि हर एक ऑप्शन का मतलब क्या है। तो डेटाबेसेस पे आपको एग्जैक्ट यही चीजें देखने को मिल जाती हैं जो लेफ्ट साइड पे है, और यहाँ पे आपको पूछता है डेटाबेस का नाम बताइए, मतलब कि नया क्रिएट करने के लिए सीरीज क्रिएट बटन है हमारे पास। वापस मैं PHP MyAdmin के ऊपर क्लिक करता हूँ, अगर आप न्यू पे क्लिक करेंगे तो भी आपको वो उसी पेज के ऊपर लेके आएगा। इट मींस ये दोनों सेम है। ठीक है, यहाँ पे आपको एक ऑप्शन मिलता है SQL। अगर आप इस पे क्लिक करें तो यहाँ पे आप SQL की क्वेरीज रन कर सकते हैं, चाहे वो इंसर्ट हो, अपडेट हो, डिलीट हो, ये हम बाद में अच्छे से डिस्कस कर लेंगे।
उसके बाद आपको मिलता है स्टेटस, यहाँ पे आपको देखने को मिल जाता है आपकी कितनी मेमोरी यूज हुई है और बाकी थोड़े बहुत स्टेटस आपको देखने को मिल जाते हैं। यहाँ पे आपके पास ऑप्शन यूजर अकाउंट्स का, कौन कौन से यूजर अकाउंट है। अब इसको अगर अच्छे से हम समझे तो अगर मैं यहाँ पे आपको सर्च करके दिखाऊं, ओके विंडोज 7 मेरे पास नहीं है, 10 है। सो कंप्यूटर में भी हमारे पास बहुत सारे यूजर होते हैं, जैसे कि इस कंप्यूटर में मैंने यूजर बना रखा है साइबर वॉरियर्स नेम से, ठीक है। तो ऐसे ही आपके भी बहुत सारे यूजर आपने बना रखे होंगे, तो आपने ही बहुत सारे यूजर अकाउंट बना रखे होंगे। किसी ने नॉर्मल छोड़ रखा होता है, दिस पीसी लिखा होता है, चेक 7.0.0.1, इसमें से कोई भी हम करेंगे तो हमारा काम चल जाएगा। प्रूफ करके दिखा देता हूं मैं आपको। हम लोकल होस्ट लिखते थे, वो कहता है कि आप लोकल होस्ट की जगह पे 127.0.0.1 भी लिखोगे तो भी एक ही बात है। तो ठीक है, मैं लोकल होस्ट को हटा देता हूं यहाँ से और 127.0.0.1 करके मैंने किया तो हम एग्जैक्ट वहीं पे आ गए, मतलब कि मेन पेज के ऊपर। तो आप कोई भी कीजिए, डजंट मैटर। और ऐसा कंपलसरी नहीं है आपको डॉट के बाद 1 ही रखना है, आप जो मर्जी कर सकते हैं यहाँ पे, डजंट मैटर। 255 से कम होना चाहिए बस, वो पेज आपका एग्जैक्ट यही ओपन करके देगा क्योंकि ये भी लोकल होस्ट है। तो कईयों में हो सकता है प्रॉब्लम क्रिएट कर दे, वरना जनरली ये ओपन हो जाता है। तो मेरा नेट कनेक्शन चल रहा है तो शायद ये कुछ पेज खोल देगा, तो मैं कट कर देता हूँ इसको, तो भी हमारे पास वही पेज ओपन हो गया। तो 127.0.0 कंपलसरी है, उसके बाद आप चाहें तो 1 लगाए, जो मर्जी लगाए, बट आपको 1 ही लगाना है। हमने वहां पे नहीं लेके जाना चाहते, तो यहाँ से हम फाइल को एक्सपोर्ट करेंगे, उस फाइल को कॉपी करेंगे, फ्रंट कंप्यूटर में उसको ओपन करेंगे और हमारा पूरा का पूरा प्रोजेक्ट वहां पे खुल जाएगा। तो आप बोलेंगे कि वो तो वैसे भी खुल जाता है, HTML की फाइल है, तो वो HTML का तरीका अलग है, डेटाबेस को एक्सपोर्ट करने का तरीका अलग है, ठीक है। इंपोर्ट, जो फाइल आपने यहाँ से एक्सपोर्ट कर दिया वो फ्रंट के कंप्यूटर में अलाउ इस का वो नहीं हो, या सेटिंग्स पे अगर आप जाओगे तो यहाँ पे बेसिक सेटिंग मिल जाती है कोई फाइल। और कैसे ओपन किया था, अपेचे ऑन करना है, MySQL ऑन करना है, लोकल होस्ट /php myadmin ऊपर लिखेंगे, ओपन हो जाएगा। तो अलाउ नहीं करता, इसका नाम अंडरस्कोर, बस वो नाम यहाँ पे ना हो, वरना कॉलेज 1 2 3 4 आप लगा लीजिए। यहाँ पे जो है आपको कोई सेटिंग खराब नहीं करना, सिंपली आप क्रिएट पे क्लिक करेंगे तो एक ऑप्शन दे रहा था आपको फटाफट की डेटाबेस क्रिएट हो चुका है। और अगर आप लेफ्ट साइड पे देखो तो ये आ गया। अब जरूरी नहीं है कि ये यहीं पे आएगा, ये 3rd 4th नंबर पे हो सकता है। जिस तरीके से ये अरेंज होता है अल्फाबेटिकली तो वैसा हो सकता है वो, तो आप उसको ढूंढ लेना वो कहाँ गया। आपके केस में नॉर्मल सा दिख जाएगा सीधे, अभी वो शिफ्ट हो गया यहाँ पे। जैसे ही उसको तो उसके भी नाम पे क्लिक किए, फिर की डिटेल्स हो सकता हूँ कॉलेज के अंदर है, ऐसा कुछ नहीं। 2 टेबल स्टूडेंट तो मैं बैक आया और मैंने फर्स्ट 2 4 5 कर दीजिए, डजंट मैटर, एक ही बात है। गो पे क्लिक करने के बाद कुछ अजीब गरीब सा इंटरफेस आपके पास आ जाएगा। सो इसको इतना पैनिक होने का, फील्ड्स के नाम मुझे बताओ, ठीक है। फील्ड्स के नाम क्या होंगे, फील्ड्स के नाम मतलब कि कैपिटल फर्स्ट नेम, ईमेल, टाइप्स मतलब कि डेटा टाइप, मतलब जो आप स्टोर करेंगे वो कैसा होगा, वो किस टाइप का होगा। फर्स्ट नेम जो है वो ABCD होगा, तो ABCD के लिए हमारे पास यहाँ पे है varchar, ठीक है। वेरियस कैरेक्टर, बहुत सारे लोगों को इसका फुल फॉर्म नहीं पता, वेरियस कैरेक्टर, इसके अंदर ABCD भी आ सकता है, 1 2 3 4 भी आ सकता है, स्टार भी आ सकता है, बहुत सारी चीजें इसमें आ सकती हैं। तो आप कहेंगे कि नाम में तो ABCD की जगह पे और कुछ आना ही नहीं चाहिए, स्टार नहीं आना चाहिए, तो अपने पास कोई ऑप्शन नहीं है, हमारे पास varchar ही है। कैरेक्टर करेंगे तो बस एक वैल्यू उठाता है, तो दैट्स व्हाई हम varchar ही के रोल। सो डिस्क्रिप्शन से आप मुझे फेसबुक नहीं, अब हमारे पास एक 5 फील्ड्स की रिक्वायरमेंट है। तो अब ऐसा भी हो सकता है कि आप गलती के अंदर, जैसे कि मैंने 5 बना लिया लेकिन हमें 6 की रिक्वायरमेंट है, अगर यहाँ पे आप नोटिस करें तो कोई प्रॉब्लम नहीं है, आप नॉर्मल तरीके से काम कीजिए। रोल नंबर, फर्स्ट नेम, और कंफर्म पासवर्ड जो है वो मिस हो गया क्योंकि मैं पहले ही क्रिएट कर चुका हूं, तो आपको बार बार बैक जाने की जरूरत नहीं है। अब अगर नीचे आएंगे तो यहाँ पे सेव या फिर गो का ऑप्शन आपको मिलता है, तो आप सिंपली उसके ऊपर क्लिक कर देंगे। ओके, कहता वैलिड रेंज बताओ मुझे, तो रोल नंबर कैसा होगा, रोल नंबर जो होगा हमारे पास, और लास्ट में मैंने कह दिया 20 बहुत है, TER 5 कितना आता है। और यहाँ पर अब अगर आप लेफ्ट साइड पे देखेंगे तो ये है आपका स्टूडेंट नाम का टेबल। अब है यहाँ आगे है कि कंफर्म पासवर्ड हो गया है मिस, कंफर्म पासवर्ड तो स्टोर करना है। तो अब आपके पास यहाँ पे ডেটাবেস বানায় দিতে হবে আর কি, মানে ডেটাবেসটাকে একটা PHP মাই অ্যাডমিনের মধ্যে
ঢুকে একটা ডেটাবেস ক্রিয়েট করে সেই ডেটাবেসের ফিল্ড গুলিকে ডিক্লেয়ার করে, মানে যেই যেই ফিল্ডে ডেটা স্টোর হচ্ছে ওই ফিল্ড গুলির নাম দিয়ে ক্রিয়েট করে, ডেটা টাইপ ডিক্লেয়ার করে, তারপরে রেঞ্জ টেস্ট দিয়ে এইগুলি দিয়ে একটা ডেটাবেস ক্রিয়েট করে দিতে হবে, দেন ওই ডেটাবেসের মধ্যে সেভ হবে। তো ডেটাবেসটাকে আগে ক্রিয়েট করে নিতে হবে, আমরা অন্য ভিডিওতে দেখি, এটা হিন্দিতে বেশি বলছিল। স্যার কিন্তু ওই যে ডাব্লিউথি স্কুলে যেভাবে দেখাচ্ছে আর কি, মানে হুম। আউটপুটটা যেভাবে আসতেছে স্যার ওইটা তো আসবে জাস্ট এখানে স্টোর হচ্ছে স্যার, এটা হয়তো দেখাবে এসকিউ স্যার এখন পিএইচপি ডেটাবেসে স্টোর হলে, ডেটাবেসে স্টোর হওয়ার পরে ওই ডেটাবেসকে কোয়েরির মাধ্যমে ডেটাকে টেবিল আকারে দেখা যায়, যে কোনো ডেটাকে এরকম টেবিল টেবিল আকারে দেখা যাবে। আর আমাদের এখানে কিভাবে দেখাচ্ছিল, পিএইচপিটা না, হাউ টু রেজিস্টার। এই যে আমরা যদি এখানে এক্সাম্পল সিএসএস সহ যে এক্সাম্পলটা যদি দেখি, একটা রেজিস্টার ফর্ম আসছে, আমরা ইমেল অ্যাড্রেস দিলাম, মনে করো একটা পাসওয়ার্ড দিলাম, এন্ড রিটাইপ করলাম পাসওয়ার্ড। এটাকে যদি এখন রেজিস্টার করি তাহলে আমার এই ইমেল অ্যাড্রেস এই অংশটা এখানে দেখাচ্ছে, তাই তো, একটা বক্সের মধ্যে আসছে। জি স্যার। কিন্তু এইটা কিন্তু একবারের জন্য, এটা কিন্তু পার্মানেন্ট স্টক হচ্ছে না। আমি যদি আবার রিলোড করি তাহলে এইটা তো থাকছে না, এটা তো একটা সার্ভারে যেতে হবে। যখন এটা কোনো ডেটাবেজে স্টোর হবে তখন এটার পরে সিরিয়ালে এরপরে আরেকজন ইনফরমেশন যখন এন্ট্রি হবে, তখন তো সেই এন্ট্রিটাকে, আগের এন্ট্রিটাকে তো বাদ দিয়ে দেওয়া যাচ্ছে না, সিরিয়ালে এন্ট্রিগুলি ওয়ান বাই ওয়ান থাকবে। তো এই কারণে ডেটাবেজই দরকার হবে। ডেটাবেজ না হলে এখানে তো জাস্ট ভিউ, এটা যে সাবমিটেড ফর্ম ডেটা, এটা জাস্ট যেই ডেটাটা এন্ট্রি দিলাম ওই ডেটাটাই ভিউ করছে, ওই ডেটাটাই ভিউ করছে, মানে ওই ডেটাটাই শো করছে। বাট আমরা এই যখন আমি আবার আবার রান করব, করে যখন আবার অন্য একটা দিয়ে, ধরো এবার পাসওয়ার্ড অন্য একটা দিলাম, তো আমাকে এখন এই যে ওই আগেরটা বাদ হয়ে গেছে, এখন এই নতুনটাই দেখাচ্ছে, তা আমি এবার আগেরটা কিভাবে দেখবো? আগের ইউজারের ইনফরমেশনটা দেখতে গেলে আমাদেরকে তো ওইটাকে বলছিলাম আইদার একটা টেক্সট ফাইলে লিস্টেড হতে পারে অথবা কোনো টাইপের ডেটাবেজে স্টোর হতে পারে, সেই ডেটাবেসটা এক্সেল বা অ্যাক্সেসও হতে পারে, মাইএসকিউএল ও হতে পারে আর কি। তো এই কাজটাকেই আমরা হচ্ছে যেহেতু হচ্ছে আমরা জ্যাম্প ইউজ করছি, জ্যাম্প ইনস্টল করেছি, জ্যাম্পের মধ্যে মাইএসকিউএল আছে। তো আমরা এই যে দেখো যে এখানেও ওই ভিডিওটাতেও এই যে 6 মিনিটের ভিডিও, আমরা এখানেও ওই সেম জিনিসটাই হয়তো দেখবো আরেকবার, যে স্মল একটা ফর্ম, জাস্ট 2-3টি ইনফরমেশন, ফর্ম ছোট হোক আর বড় হোক, আমরা ফর্মের যেই কয়টা ফিল্ড, এই কয়টা ফিল্ড গুনে ডেটাবেসের মধ্যে ওই রকম ভাবে সেম রিলেটেড ডেটাবেস তৈরি করব, এবং প্রত্যেকটা ফিল্ডের রিকোয়ারমেন্ট যা, মানে এটা নেমের জায়গায় তো ক্যারেক্টার আসবে, নেমের জায়গায় তো আমার ভেরিয়াস ক্যারেক্টার দেওয়ার দরকার নাই, আমরা এখানে অ্যালফাবেটিক ক্যারেক্টার যেগুলি সেগুলো ইউজ করলেই হচ্ছে। পাসওয়ার্ডের জায়গায় আমরা ভার্কার ইউজ করতে পারি, জেন্ডারে এখানে হচ্ছে আমরা জাস্ট সিলেক্ট করে যে কোনো একটা, আইদার যে কোনো একটা হবে, ইনফরমেশনের টাইপ অনুযায়ী আমরা ওই ডেটাবেসের ফিল্ডকে ডিক্লেয়ার করে দিয়ে ডেটাবেস বানায় নিব। এই ভিডিওটা একটু দেখি, এটার মধ্যে ওই সেম আগেরটা তো দেখে একটা আইডিয়া হলো, সেম এটা থেকেও আমরা এই যে HTML ফর্ম, মনে করে এটা আমাদের HTML ফর্ম আমরা তৈরি করেছি, একটা সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনটা ক্লিক করলে আমার এই স্টোর হবে, এবং নেক্সটে আবার যে ইনপুট দেওয়া হবে সেটাও স্টোর হবে, এবং সবগুলি ডেটাকে আমরা ওই ডেটাবেস থেকে, ডেটাবেসে যখন স্টোর হচ্ছে তখন আমি ডেটাবেসের টেবিলে ঢুকলে, টেবিলটা ওপেন করলেও দেখতে পাচ্ছি, অথবা আমরা হচ্ছে মাইএসকিউএল কোয়েরি লিখলে কোয়েরির মাধ্যমেও আমরা, যে আমি শুধু ফার্স্ট নেম গুলি দেখতে চাই বা আমি শুধু মেলদের নাম দেখতে চাই, আমি সব দেখবো না, সেরকম ভাবে কোয়েরি লেখা যায়, যে শো নেম ফর মেল, এরকম যে কোয়েরি আছে, কোয়েরির মাধ্যমে তখন আবার হচ্ছে স্পেসিফিক ভাবেও ডেটাকে হচ্ছে রিফাইন করে দেখা যায়। এটা হচ্ছে ডেটাবেসের সুবিধা, আমরা এটা দেখি এবং আমার মনে হয় করা যাবে এটা।
view on the top right corner of this video. Now to get value from input tag, first we have to give name to that input tag, where this input field is for user's name. So I'm gonna name it username. Similar way for password also. Here we already give name to radio input, but we have to assign value on it, where YAM for male and YAF for female. Now do same thing for email also. Give a name phone code to this select tag and also a default option in select tag. Make this option selected and hidden. Now assign value on each option. But this is default option, so we assign an empty value. যে It কোড must give a যে name for কোডটা phone. সোর্স কোডটা এখানে Now next step দেওয়া is to আছে। create a database to store users data. তো এই যে কোডটা টাইপ করতেছি আমরা আমাদের কোডের মধ্যেই আমরা অ্যাপ্লাই করতে পারবো। তারপরে এখানকার যে কোডটা মডিফাই করে নিছে আমার মনে হয় কোডটা টাইপ করে দেওয়া আছে সোর্স কোড ওপেন হচ্ছে না কেন? Open PHPMyAdmin, এটা select a ওপেন হচ্ছে না, database, and বলতে create a পারছে new না। database. Create new table. I'm gonna name it register. Click on Go button. Here we give name and data type for 7টা ফিল্ড আছে, তো এই জন্য একটু আগে দেখাচ্ছিল যে এই 7টা কলামের একটা টেবিল তৈরি করে দিচ্ছে এবং এই 7টা কলামের টেবিলকে এই যে এখানে কিভাবে টেবিল তৈরি করতে হয় একটু আগেই দেখলাম। নিউতে ক্লিক করে নতুন একটা ডেটাবেস করে তার ভিতরে আমরা এই কনফিগার করে দিচ্ছি। Here we give Yeah. name and data type for column. First column is ID, data type int, and tick on auto increment. আইডিটা অটো ইনক্রিমেন্ট দিয়ে Then দিচ্ছে। second is username, data type variable character, length 20. After that, password, the same thing like as an username. Then gender. Now see a input radio type. A gender can have two values, either YAM or YAF. For a data type, a character is best with length 1. For email, data type is variable character with length 40. For phone code, no need to change data type. At last for phone, data type is big int. Then click on save button. Now to send data from HTML form to this database, let us create another file called insert.php. And to send data from HTML form to here, then go back to form code, write action equal to insert.php and method equal to post. Now start with PHP general format. As we know that we have sent a data through post method, so that we have to catch those data through post method. And in between quotation, give a name of first input type, which is username. Then I'm going to store it in username variable. Like this way, we can go through every input and select tag. Now write a code to check this variable should not be empty. কোনটাকে এমটি রাখতে দিবে না, এই If জন্য those বলছি variables empty। are not empty, then on else statement, write all fields are required, die. This is server-side validation, and it will be more better if we do also a client-side validation. To do that, just add a required attribute on each input and select tag. সবগুলিতে রিকোয়ার্ড করে দিচ্ছে। Now declare hostname, MySQL username, MySQL password, and database name. Create a connection. Then check, is there error during connection? If yes, then display error and close. If there is no error, then else, and in select variable, write a select query. Select a column email from a table register where email equal to what
and limit 1. I choose email because email are unique. This question mark is used in prefer statement. Limit 1 means at most one row it will select, and this query ensures that every user have unique email. Then insert variable, write insert into a table register in a column username, password, gender, email, phone code, and phone, and values what. Then we write prefer statement for select query. Question mark in a select query is replaced by this value. Here I write yes because in a database we declare email as a variable character, which is a string. Here we are retrieving a data from a column email only. In R row, we store how many number of row is selected. Check whether the rnorm is equal to 0 or not. If rnorm is equal to 0, then close the prefer statement and start prefer statement for insert query. We write for as because username, password, gender, email are string, where 2i is for phone code and phone. Then we print new record inserted successfully. If a row is not equal to 0, that means that email is already in a database. So that on else statement, we print someone already registered using this email. At last, we close prefer statement and also close database connection. Now go to the browser and fill up this form. Then click on submit button. Here, new record inserted successfully. Now go to phpMyAdmin. Here you can see the record which we have inserted. Now try to resubmit this form with a same email address. Here we got someone already registered using this email. And if you go to the database, no other record has been inserted. Now once again, try to register with different email address. Here we got success message and record has been inserted in a database. If you have any question on this video, then please let us know. আচ্ছা এই ভিডিওটা দেখে মনে হয় করা যাবে, ভিডিওটা দেখে মনে হচ্ছে যে তোমরা এটা দেখে করতে পারবা। ডেটাবেজে যে পিএইচপি ফাইলটা লিখতে হবে সেই পিএইচপি ফাইলটার মধ্যে লেখা লাগবে how to create registration form in HTML and how to connect HTML form or MySQL database with PHP. এই ভিডিওটা কি আছে একটু দেখি। যে ভিডিওটা এখন দেখালাম 5 মিনিটের ওইটা একটু পজ করে দেখে দেখে লিখলে আমার মনে হয় ডেটাবেসটাকে কানেক্ট করতে পারবে। পারা যাবে না নাকি? কারো কথা শুনছি না কেন? জি স্যার, ট্রাই করব। আচ্ছা তাহলে আমি এই লিংকটা দেই, তোমরা এটাকে এই ভিডিওটা দেখো এবং ট্রাই করে দেখো যে এটা থেকে করা যাবে না কেন। অবশ্যই করতে পারবে। Hello programmer, in this tutorial, আমরা যদি পিএইচপি মাই অ্যাডমিন মানে অ্যাপাচি সার্ভার বা জ্যাম্প বা ওয়ার্ম যে কোনো একটা সার্ভার ইনস্টল না থাকে, জ্যাম্প সার্ভারটাকে ইনস্টল করে নিতে পারো। জ্যাম্প সার্ভারটাকে ইনস্টল করার পরে ওই জ্যাম্প যে ওয়েবসাইট ওখানে বলা আছে যে একটু মাইনর কিছু কনফিগারেশন করে নিতে হয়, অথবা সিম্পলি ইউটিউবেও সার্চ দিতে পারো যে হাউ টু কনফিগার জ্যাম্প সার্ভার। How to configure XAMPP server. তো কিভাবে ইনস্টল করে জ্যাম্প সার্ভার সেটআপ করতে হয়, যে ভিডিও আছে, বেশি না, অল্প কিছু জায়গায় কিছু করতে হয় আর কি, একটু কনফিগার করে নিতে হয়। জ্যাম্প সার্ভারটাকে কনফিগার করে দেন ওই এটার মধ্যে প্রথম দুইটা যে অপশন অ্যাপাচি আর মাইএসকিউএল, এই দুইটাকে স্টার্ট করে দিয়ে দেন আমরা ট্রাই করব। তো আমি এই যে ভিডিওটা দেখা হলো, এই ভিডিওটার লিংকটাকে আমি কপি করে তোমাদের ইসে দিয়ে দিচ্ছি, ফেসবুকে আমাদের এই গ্রুপটাই দিচ্ছি। সো এটা দেখে আমরা এরকম যে ফর্মটা তৈরি করেছি, ফর্মটাকে তো সিএসএস দিয়ে আমরা
স্টাইলিশ করেছি। এখানে তো একটা জাস্ট বেসিক ফর্ম দেখাচ্ছে, এই ফর্মটাকে কানেক্ট করা আছে, পাশাপাশি ফর্মটাকে আমরা সিএসএস দিয়ে স্টাইল করে সেই ফর্মটাকে কানেক্ট করব। মানে আমাদের যে কয়টা ফিল্ড আছে এই কয়টা ফিল্ডের জন্য ডেটাবেজে আলাদাভাবে ওরকম তৈরি করে নিয়ে দেন হচ্ছে ডেটা টাইপ গুলিকে ডিক্লেয়ার করে ফিল্ড লেন্থ ডিক্লেয়ার করে এবং ডেটাবেসটাকে সাথে এই ফর্মটাকে কানেক্ট করায় দিতে হবে প্রত্যেকটা ফিল্ডকে, যেটা ভিডিওতে দেখলা। তাহলে ওই অনুযায়ী আমরা করলে হচ্ছে ডেটাবেজে দিতে পারবো। জ্যাম্পের মধ্যে এটা খালি মিউজিক, মিউজিকটাকে মিট করে রাখলাম। ওই জ্যাম্পের মধ্যে এইচটি ডক্স বলে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যেই আমরা সেভ করি আর কি। যেগুলিকে সেভ করা হয় জ্যাম্পের ভিতরে এইচটি ডক্স ফোল্ডারে সেভ করতে হয়। স্যার ওখানেও ডিরেক্ট দিছিলাম আর কি সেভ করে, হ্যাঁ, কিন্তু এইচটি স্যার ডক্সে কি এইচটি ডক্স সেভ করতে হবে। আচ্ছা, এইখানে যে ফর্ম করছে, ফর্মের মধ্যে জাস্ট HTML ফর্ম, জাস্ট ফর্ম লিখেছে, এটা কাজ করছে। আমরা একটু টেনে টেনে দিয়ে দেখি এটা কি কি করতে চাচ্ছে অ্যাকচুয়ালি। সেম ভাবে নেম ইমেল আইডি লিখে একটা ফর্ম তৈরি করছে, সেই ফর্মটা HTML আসে। এই যে জাস্ট একটা একটা ফন্ট তৈরি করছে, কিন্তু ফন্টের ইটাকে কানেক্ট করা লাগবে এখন। নেক্সট নতুন একটা ফাইল তৈরি করে দিচ্ছে send.php নামে, এবং ওইটার এগেনস্টে ডেটাবেসটাকে ক্রিয়েট করবে। ডেটাবেস থেকে আমরা যেরকম দেখছিলাম ডেটাবেস একটা নেম দিব এবং ক্রিয়েট করব। তো এটা ডেটাবেস ক্রিয়েট হয়েছে, এখন হচ্ছে আমাদের টেবিল ক্রিয়েট করতে হবে। টেবিলের কলাম গুনে নেব কয়টা ফিল্ড, সেই কয়টা ফিল্ড দিয়ে যে টেবিলটা তৈরি হয়ে গেল। এখন আমরা আইডি, আইডি টাইপ, ডেটা টাইপ, আর শুধুমাত্র আইডিটা অটো ইনক্রিমেন্ট দিয়ে দিচ্ছি, যাতে আইডিটা 1 বাই 1 একের পরে 2 2 এর পরে 3 অটো ইনক্রিমেন্ট। সেমই একটু আগে যে ভিডিওটা দেখলাম ওইটার মতোই সেম। এই পার্টটা হচ্ছে ডেটাবেসকে কানেক্ট করে দিচ্ছে। নেক্সট আরেকটা টেবিল নিল, টেবিল 1, এন্ড পিএইচপি ফাইল লেখা শুরু করছে। send.php নাম দিয়ে একটা পিএইচপি ফাইল তৈরি করে নিয়েছে। এটার মধ্যে হচ্ছে আমাদের হোস্ট, ইউজার, পাসওয়ার্ড আর ডেটাবেজের পাসওয়ার্ড এইগুলিকে দিতে হবে। ডেটাবেজের নাম ছিল ফর্ম, পাসওয়ার্ডে আমরা ব্ল্যাঙ্ক রাখছি। ডেটাবেজের নাম দিয়েছে হচ্ছে ফর্ম, সো ফর্ম দিয়ে ওইটাকে কানেক্ট করা, মানে প্রাথমিক কানেকশন হলো। নেক্সট এই কনফিগারেশন, এটা ওই আগেরটাও যা দেখছো এটাও সেমই আসবে।
তো এই ভিডিওটাও আমি ওইটার কমেন্টে লিংকটা ওইটার কমেন্টে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে এইটা একটু শর্টে আছে যেটা ছিল। এইটা দেখে তোমরা হচ্ছে একটা ডেটাবেজের সাথে কানেক্ট করো, এটাকে জ্যাম্প ইনস্টল করে জ্যাম্পের সাথে এটাকে কানেক্ট করো। এই কাজটা আগের দিনেই দেখা দিলে হয়তো তোমরা আজকে করে ফেলে দেখাতে পারতাম, আমাকে কাজটা দেখাতে পারতে। আমি মনে করছি তোমরা নেটে সার্চ দিয়ে এটাকে বের করে কানেক্ট করতে পারো, কারণ ফর্মটা তৈরি করা হয়েছে, ফর্মটার সাথে যে কোনো একটা ডেটাবেস যেটা জ্যাম্প সার্ভারের মাধ্যমে পিএইচপি তে মাইএসকিউএল এ করাটাই সবচেয়ে ইজিয়ার ওয়ে। দ্যাটস ওয়াই আমরা যে সার্চগুলো দিলাম, ইউটিউবে যে সার্চগুলো দিলাম, এটার মধ্যে দেখো যে ম্যাক্সিমামই মাইএসকিউএল এর সাথে কানেক্ট করছে। তার মানে এটাই হচ্ছে ইজিয়ার ওয়ে। ইজিয়ার ওয়েতে যে কানেক্টরই আছে, এইটা ভিডিও দেখে তোমরাই করতে পারতা। 5 মিনিটের ভিডিও, বাট ভিডিওটা দেখে করতে না হয় 1 ঘন্টা লাগবে। তো এই কাজটা আবার থাকলো নেক্সট দিনকে আমি সুপারভাইজ করব সবার কাছ থেকে। এবং যেহেতু এটা তোমাদেরকে বলছিলাম যে এটা একটা অ্যাসাইনমেন্ট তোমাদের, এবং গ্রেডেড অ্যাসাইনমেন্ট, মানে 10 মার্কস যে অ্যাসাইনমেন্ট, তো হচ্ছে অথবা কুইজ যেটাই বলো, আমরা একটা মার্কস এটার মধ্যে ধরে দেওয়া হবে। তো সুন্দর করে তোমরা ফর্মটা করতেই পারছো, বুঝতে পারছি যে ফর্মটা সিএসএস দিয়ে সুন্দর করে করবা। এবং ফর্মের মধ্যে যে বেশ কিছু, মনে করো 8-10টা ফিল্ড রাখলা, যেমন একটু আগে যেই আমরা ফর্ম দেখতেছিলাম ওরকম ফর্মের মতো একটা সুন্দর ফর্ম তৈরি করলাম যেখানে 8-10টা ফিল্ড থাকবে। ওই 8-10টা ফিল্ডকে একটা টেবিলে ডেটাটা স্টোর করতে পারো, একাধিক টেবিলেও স্টোর করতে পারো। তোমরা তো দেখলে যে যতগুলি ইচ্ছা ডেটাবেস ক্রিয়েট করা বা টেবিল ক্রিয়েট করা, এইগুলি আমরা মাইস্কুলের মধ্যে খুব ইজিলি করতে পারবো। এবং দেন প্রত্যেকটা আলাদা আলাদা ফিল্ডকে জাস্ট কানেক্ট করে দিতে হবে, এবং পোস্ট ইসের মাধ্যমে, মেথডের মাধ্যমে ওই ডেটাটাকে ওখানে স্টোর করবে। তাহলে এটা করে ফেলো। এরকম একটা যে ফর্মটা তোমরা তৈরি করেছো, সেই ফর্মটা বাকি আর কে, পরে তো অনেকে জয়েন করছে, তা আমি কি করতে পারছো কিছু? জি স্যার, ফর্ম করতে পিএইচপি টা স্যার ওই যে ডাটাবেস ছাড়া করছি, তো এর জন্য নেয় না বারবার। হ্যাঁ, পিএইচপি তো Show করে না। আসলে ডেটাবেস, আমরা পিএইচপি এর কোডটা তো লিখতে হবে। পিএইচপি একটা ফাইল যে ওই যে অ্যাকশন ড্যাশ হ্যাঁ স্যার, পিএইচপি, যেভাবে দেখাইছে ওইভাবে কোড লিখছি, কিন্তু ওই যে স্যার স্টোর করার জন্য সমস্যাটা হচ্ছিল স্যার। কিন্তু আচ্ছা স্যার, আগে তো আই আমরা হোপ আমি গ্রুপে যে স্যার, আগে পোস্টটা তো দিয়েছি, যে ভিডিও দুইটা দেখাচ্ছিলাম, এই ভিডিও দুইটা গ্রুপে পোস্ট দেখছি দিয়ে দিয়েছি, মানে একটা পোস্ট দিয়েছি আর আরেকটা ওইটা কমেন্টে দেখছি। সেকেন্ড ভিডিওটা দিয়েছি। যে কোনো একটা দেখে ওই কোডটাকে লিখে, আর আগের দিনকে আমরা যে দেখাচ্ছিলাম, আগের দিনকে দেখানো হয়েছিল যে আমরা সুন্দর করে একটা যে ফর্ম তৈরি করা, ওইটা পারছি স্যার। ওই ফর্মটা সুন্দর করে মানে সিএসএস দিয়ে। তুমি কি লাস্টের ক্লাসে ছিল নাকি তামিল? জি স্যার, ছিলাম স্যার, না? প্রত্যেকটা আচ্ছা, ক্লাসে আমরা সুন্দর করে একটা ফর্ম তৈরি করব স্টাইলিশ করে, যেটা এখানে যে এটা কয়েকটা 3টা ফিল্ড আছে, বাট আমরা যে দেখছিলাম ওইটার মধ্যে আরো বেশ কিছু ফিল্ড নিয়ে এটা সুন্দর করে সিএসএস ইউজ করে আর কি একটা ফর্ম তৈরি করে, সিএসএস ইউজ করে। এবং ফাইনালি এসে এটাকে এখন আমরা ডেটাটাকে স্টোর করা যায় এরকম কানেক্ট করবো, এবং পরবর্তীতে তোমরা ওই কোয়েরির মাধ্যমে ওই ডেটাটা যে এখানে একদম ডেটাবেসের মধ্যে মানে পিএইচপি তে ঢুকে দেখতে হচ্ছে, ওটা না দেখে আমরা একটা টেবিল আকারেও রিপোর্ট আকারেও নিতে পারি। এসকিউএল এ কোয়েরি লিখলে কোয়েরির মাধ্যমে আমরা ওই ওটাকে মানে আমি কোন ফিল্ড নেব, সবগুলি ফিল্ডকে আমি ভিউ করতে নাও চাইতে পারি, অথবা আমি সর্টিং করে ভিউ করব, অথবা আমি ক্যাটাগরি ওয়াইজ ভিউ করব, এরকম ভাবে কোয়েরি লেখা যায় এসকিউএল এ। তো ওই কোয়েরি লিখলে কোয়েরির উপরে বেস করে আমাকে সেই রকম ডেটা টেবিল আকারে শো করবে। সেইটা আমরা আপাতত পরেই করি, কিন্তু আপাতত আমাদের ডেটাটা স্টোর করতে পারছি কিনা সেটা আমরা টেস্ট করে কনফার্ম হব। জি স্যার, জ্যাম্পে তো কখনো করি না, এর জন্য জানি না যে স্যার ওইটার মাধ্যমে হ্যাঁ, জ্যাম্পে আসলে করি নাই তো, আর না হলে তো স্যার ইউটিউবে দেখে খুঁজে পাইতাম, কিন্তু জানি তো না যে এইভাবে না, করতে হয়। জ্যাম্পে খুব সহজে করা যাবে। জ্যাম্পটাকে ডাউনলোড করো, জ্যাম্প ডাউনলোড করে করা আছে জি। জ্যাম্প বা ওয়ার্ক ফ্রি। জ্যাম্পটাকে ফার্স্ট একটু দেখে নিতে হবে, এটাকে কনফিগার, হ্যাঁ, এই যে হাউ টু হচ্ছে ইনস্টল জ্যাম্প সার্ভার, এটা ইনস্টল করার পরে স্টেপ বাই স্টেপ ইনস্টলেশন গাইড, এরকম 10 মিনিটের ভিডিওর মধ্যে প্রথম 5 মিনিট একটু ইনস্টল করা,
আর পরের 5 মিনিট আছে যে হালকা কিছু কনফিগার করতে হয়। কনফিগার করে নেওয়ার পরে দেন হচ্ছে এটা রেডি টু ইউজ অবস্থায় আসবে, দেন ইউ ক্যান এরকম ক্রিয়েট ডেটাবেস লাইক দিস। তো আই হোপ নেক্সট ক্লাসে দেখাতে পারবে সবাই।